করতেছো তারা তারা ক্লিয়ারলি শুনতে পারতেছো। এবং আজকের ক্লাসে মেইনলি আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এটা শুরু করব। কোয়ালিটেটিভ কেমিস্ট্রির মধ্যে যতটুকু ইম্পর্টেন্ট আমাদের জানানো দরকার বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন ততটুকু শুধুমাত্র আমরা দেখব। সরাসরি চলো ক্লাসে চলে যাই। প্রথম দিকে তুমি বইটা খুলবা, অবশ্যই হাজারি স্যারের বইটা পড়বা। হাজারি স্যারের বইয়ের মধ্যে থাকবে যে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের বইতে একটু একটু স্লাইটলি ডিফারেন্স আছে। এই হাজারি স্যারের বইয়ের প্রথম পেজ খুলে ফেলো। প্রথম পেজের মধ্যে যারা ক্লাস মিস করবে তারা রেকর্ডেডটা দেখলেও হবে। এখানে যেগুলো দাগানো না ওগুলো আমার দাগানো না, এগুলো দাগাবো না। যেগুলো দাগাই দিচ্ছি ভাইয়া ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। যেমন প্রথম কথা, বইয়ের 2 নম্বর পেজে চলে আসে। 2 নম্বর পেজের মধ্যে তিনটা কথা বলে দেওয়া আছে। এখানে কিভাবে এই তিনটা মডেল সম্পর্কিত কথা বলে দেওয়া আছে। রাদারফোর্ডস অ্যাটম মডেল, এটা দেওয়া হয়েছে 1911 বা 1911 সাল। অ্যান্ড বোরস অ্যাটম মডেল, যেটা হচ্ছে 1913 সালে দেওয়া হয়েছে এবং বা 1930। কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল, এটা দেওয়া হয়েছে 1924 থেকে 1927 পর্যন্ত, 1924 to 1927। এই তিনটা সাল শুধুমাত্র আমাদের এখান থেকে শিখতে হবে। তারপরে ভাইয়া নিচে দেখে আসে, এখানে বিস্তারিত সবকিছু আবার পড়াও লাগবে না, আবার যতটুকু পড়া লাগে ততটুকু একটু দেখতে হবে। তারপর সেকেন্ড অফ অল, পরের পেজে রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্প্লিট স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মধ্যে এখানে আগে নামটা তো পড়তে হবে। স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কার দেওয়া হয়েছে? এটা রাদারফোর্ডস। রাদারফোর্ডস আলফা পার্টিকেল, কোন পার্টিকেল? আলফা পার্টিকেল। এখন আলফা পার্টিকেলে কিছু প্রপার্টি আছে, ওই কিছু প্রপার্টি আগে একটু শিখো। যে আলফা, হোয়াট ইজ আলফা পার্টিকেল? আলফা পার্টিকেল ইজ পজিটিভলি চার্জড হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস যদি আমরা নর্মালি আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম বা এসএসসি লাইফে তো পড়ছিলাম, হিলিয়াম এটা হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে 2 নম্বর মৌল, যেটা এটা হচ্ছে গ্রুপ 18 বা গ্রুপ 18 মৌল, যেটা হচ্ছে পর্যায়ে 1 গ্রুপ 18 মৌল হিলিয়াম। হিলিয়ামের নর্মালি কিরকম থাকে অবস্থা? হিলিয়াম 2 এবং 4, হিলিয়াম 2 4 থেকে তুমি যদি এটার মধ্যে ইলেকট্রনও কিন্তু যেহেতু এই যে এটা আমাদের অ্যাটমিক ইউনিট বা অ্যাটমিক নাম্বার নির্দেশ করে, এবং যে সংখ্যাটা নির্দেশ করে হচ্ছে 4 ইন্ডিকেটস মাস অফ দ্য হিলিয়াম। সো এখানে আমরা নর্মালি কি জানি যে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন। প্রোটন অ্যান্ড নিউট্রনের যে পরিমাণ প্রোটন নাম্বার থাকবে সেম পরিমাণে ইলেকট্রন নাম্বার থাকবে। এখানে কিন্তু 2টা ইলেকট্রনও আছে। সো তুমি যদি হিলিয়াম থেকে এখানে পজিটিভলি চার্জড বানাইতে যাও, ওই 2টা ইলেকট্রনকে বাদ দিতে হবে, তাহলে এই একটা পার্টিকেল পজিটিভলি চার্জড হবে। তাহলে আলটিমেটলি হিলিয়ামের থেকে 2টা ইলেকট্রন সরাই দিব, 2+ বানাবো। আর আগের মতোই 2টা প্রোটন ছিল এবং 4টা ভর, যে মাস আমরা জানি মাস ইজ প্রোটন প্লাস নিউট্রন। সো প্রোটন প্লাস নিউট্রন যদি অ্যাড করি তাহলে 4 আসবে মাস। আলটিমেটলি কিন্তু আমাদের হিলিয়াম যে নিউক্লিয়াসটা আসে, অর্থাৎ বাইরের শেলের ইলেকট্রনটা বাদ দিয়ে, বাইরের আমার যে 2টা ইলেকট্রন ছিল 2টা ইলেকট্রন বাদ দিয়ে অনলি দ্য নিউক্লিয়াস উইল বি আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেল কি এতটুকু আমরা বুঝতে পারছি। দেন আলফা পার্টিকেলের পরের যে টার্মটা, পরে এটা কেন ব্যবহার করা হয়েছে এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মধ্যে ব্যবহার করা হয়েছে, এতটুকু আগে আমরা শিখি। তারপরে এখানে এই আলফা পার্টিকেলে একটা ভ্যালোসিটি দেওয়া আছে 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড টু 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। এখানে তোমার অপশনের মধ্যে 10⁻⁷ দাও না, মাইনাস দিয়ে দিবে। এখানে মাইনাস দেওয়া কিন্তু হবে না। 10⁻⁷, 1 × 10⁻⁷ টু 2.5 × 10⁻⁷। ওকে, এই কথাটা মাথায় রাখলেই চলবে। তারপর পরবর্তী কথা হচ্ছে আলফা রাদারফোর্ডস এক্সপেরিমেন্টের মধ্যে কয়েকটা প্রপার্টি দেওয়া আছে বা 3 সাবস্টেন্সেস ইউজড ফর দিস এক্সপেরিমেন্ট। 3 সাবস্টেন্সেসের মধ্যে প্রথমে যে আলফা পার্টিকেল, যেটা ইমিটেড ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স লাইক রেডিয়াম, ভেরি থিন গোল্ড ফয়েল। 0. দেখো 4টা জিরো দেওয়া আছে, 4টা জিরো, তারপরে 4, তারপরে সেন্টিমিটার। 0.00004 সেন্টিমিটার একটা থিন গোল্ড ফয়েল। কিসের ফয়েল? গোল্ডের ফয়েল। দেন দ্য স্কিন কভার্ড উইথ জিঙ্ক সালফাইড। এখানেও তোমাকে একটু ধোকা দেওয়ার চেষ্টা করবে। জিঙ্ক সালফেটের পরবর্তীতে দিবে হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট কিন্তু হবে না, জিঙ্ক সালফেটের সঙ্গে হচ্ছে এরকম, বাট ওইটা আমাদের লাগবে না। জিঙ্ক SO4 এটা কিন্তু হবে না, হবে হচ্ছে ZnS। সো জিঙ্ক সালফাইড উইল ইন্ডিকেটস হেয়ার। তারপর অবজারভেশনে চলে আসো। কি কি অবজার্ভ করা হয়েছে? অবজার্ভ করা হয়েছে এখান থেকে যে পরিমাণে আলফা পার্টিকেলগুলো আমরা দিছি, ওই পরিমাণে আলফা পার্টিকেলের মধ্যে এই থিন যে লেয়ার জিঙ্ক সালফাইডের, এই লেয়ারের মধ্যে প্রায় 90% ওর 99% বইতেই লেখা আছে, আমরা ওইটা পরবর্তীতে আসবো। জাস্ট থিমটা বোঝার চেষ্টা করো যে এই আলফা পার্টিকেল পজিটিভলি চার্জড আলফা পার্টিকেল কেন দেওয়া হয়েছে। এটার অ্যান্সার হচ্ছে এরকম যে এখানে পুরো একটা অ্যাটম দেওয়া আছে। সাপোজ তখন অ্যাটমের কোনো আবিষ্কার হয়নি, সাপোজ আর কি। এখানে নিউক্লিয়াস,
নিউক্লিয়াস পজিটিভলি চার্জ এবং বাইরে থাকে ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভলি চার্জড। এই যে পরিমাণ আলফা পার্টিকেল আমি ছুটছি এইদিকে, সেই পরিমাণ আলফা পার্টিকেলের মধ্যে প্রায় 90 to 95%, 90%ই না এই এদিক দিয়ে চলে গেছে, মানে এই লেয়ারে চলে গেছে। আর শুধুমাত্র 1% to 5% ব্যাক করে এসছে। এক্সাক্ট নাম্বারটা আমরা বই থেকে দেখবো। দেখো এখানে যে পরিমাণ ব্যাক করছে, ব্যাক করার কারণ হচ্ছে আমরা জানি পজিটিভলি চার্জ অ্যান্ড পজিটিভলি চার্জ পরস্পর ডিস্ট্রাক্টেড হয়ে যায়। পরস্পর মানে অ্যাট্রাক্ট হবে না, দুই দিকে বিকর্ষণ করে দুই দিকে চলে যায়। আর একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ পরস্পর অ্যাট্রাক্টেড হবে। সো এখানে যেহেতু ডিস্ট্রাক্টেড হয়েছে, তার মানে এটা ইন্ডিকেট করে মাঝখানে একটা কোনো একটা হ্যাভি মেটাল আছে বা হ্যাভি কিছু একটা আছে। ওই হ্যাভি জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। এইটাই টোটালটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্টটা বা রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মূল থিম। এই থিম অনুযায়ী আমাদের এতটুকু পর্যন্ত বোঝা গেল। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি লাগবে ভাইয়া? লাগবে হচ্ছে 99%, 90 আমি তো 90% বলছি, বাট 99% অফ আলফা পার্টিকেল পাস্ট ইন দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য গোল্ড ফয়েল and then fell upon the zinc sulfate layer. আচ্ছা, ওকে। Only a few particles were deviated from their straight path. কেন ডিভিয়েটেড হয়েছে? কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ, এটাও পজিটিভলি চার্জ, সো ডিভিয়েশন হবেই, স্বাভাবিক। ফিউ আলফা পার্টিকেল অ্যাবাউট 1 in 20,000 20,000 রিটার্ন ব্যাক। মানে এখানে যদি আমি 20,000টা কণা আমি ফেলি আলফা পার্টিকেলের মধ্যে, তার মধ্যে শুধুমাত্র একটা কণা ব্যাক করে পিছনের দিকে আসবে। সো তার মানে ইন্ডিকেট করে যে টোটাল এরিয়াটা অনেক বড় এবং মাঝখানের এরিয়াটা অনেক ছোট। ওই মাঝখানের ছোট এরিয়া বাট একটা হেভি এরিয়া, ওই এরিয়াটি হচ্ছে নিউক্লিয়াস। ওকে ভাইয়া, সামনের দিকে আঁকবো। সামনের দিকের মধ্যে কনক্লুশন পার্টের মধ্যে কি কি পড়া যাবে? কনক্লুশন পার্টের মধ্যে শুধুমাত্র জিস্ট অংশটুকু দেখবা যে এখানে major part of an atom is empty or vacant. Electron may be present in the space but may be present. এটা যেহেতু তখন এত আবিষ্কার হয় না বা এত কিছু এত উন্নতি হয় নাই, যার কারণে may be present. তারপর due to their negligible masses compared to alpha particle, they cannot be detected high speed of alpha particles. এটা আমাদের not necessary, এগুলো লাগবে না। তারপরে দিকে 2 নম্বর পয়েন্টটা ছিল, এখান থেকে শুধুমাত্র পয়েন্টের জিস্ট অংশটুকু পড়ে যাবা যে নিউক্লিয়াসটা কেমন চার্জড, পজিটিভলি চার্জড। সো পজিটিভলি চার্জড নিউক্লিয়াস এখানে আমরা রাদারফোর্ড এটা আবিষ্কার করে বলছে, নাম দিছে। তারপর 3 নম্বর পয়েন্টের জিস্ট অংশটুকু আমি একটা আদার 3 নম্বরের জিস্ট অংশটুকু হচ্ছে এখান থেকে এই পজিটিভলি চার্জেস আর কনসেন্ট্রেটেড সেন্ট্রালি ইন এ স্মল রিজন। এতক্ষণ ধরে এটাই বললাম। 4 নম্বর পয়েন্টের মূল কথা যে an atom is about 5 times greater than the nucleus. The diameter of an atom is about 10 to the power minus 8 centimeter. So it follows that the diameters of an atom is about 10 to the power 5 times greater than the nucleus. মানে নিউক্লিয়াসের থেকে ওই টোটাল অ্যাটমটা অনেক বড়, 10 to the power 5 times greater। এত কিছু এমসিকিউ আসলে পারি আমরা। মেজর পার্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি। ওকে। তারপর 5 নম্বর পয়েন্টের মূল কথা আমাদের নট ইম্পর্টেন্ট এত কিছু, যে একটা লাইন লেখা আছে যে পজিটিভলি চার্জ অন অ্যান অ্যাটম নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমিক নাম্বার। এগুলো আমাদের লাগবে না, সব কিছু যে লাগবে এরকম না। আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়তেছি, প্লাস একটু বোঝার জন্য পড়তেছি রাদারফোর্ডস অ্যাটম মডেলের মধ্যে। তার পরবর্তীতে লিমিটেশনে চলে যাব, এগুলা ভিতরের কথাবার্তা আর নট নেসেসারি। দেন ওই বক্সের কালো বক্সের এমসিকিউগুলো শেষ করে ফেলবো। তারপর এখানে লিমিটেশনসগুলো কোথায়? হ্যাঁ, লিমিটেশনস অফ রাদারফোর্ডস অ্যাটম মডেল। সো হেয়ার উই গো। লিমিটেশনসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যে রাদারফোর্ড এই মাঝখানে যে নিউক্লিয়াস, এটাকে মানে সূর্য এবং বাইরের যে ইলেকট্রনগুলো, এটাকে কয়েকটা গ্রহ বা কয়েকটা যে সোলার সিস্টেমের সাথে একটা তুলনা করছে। বা সোলার সিস্টেম কি, এই একটা অ্যাটম আর একটা সোলার সিস্টেম দুটো কিন্তু দুই জিনিস। কারণ সোলার সিস্টেমের মধ্যে গ্র্যাভিটেশনাল এনার্জি থাকে, বাট এখানে কোনো গ্র্যাভিটেশনাল এনার্জি থাকে না। তাহলে রাদারফোর্ড যেহেতু এটা সোলার সিস্টেমের সাথে তুলনা করছে, যার কারণে আমরা এটা সোলার সিস্টেম অ্যাটম মডেলে বলতে পারি। এবং ফ্রম দ্যাট পয়েন্ট here the comprehension between the gravitational and the force and the electrostatic force is not correct. এখানে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সটা সোলার সিস্টেমের সাথে আসে এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এটা নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনের সাথে আসে, সো এই দুইটা আমরা কম্পারিজন করতে পারবো না। সো এটাও হিসাবের বাইরে চলে যাবে। 2 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা 19 পড়ে আসছি, যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কি হয়। এখানে একটা কয়েল থাকে, সাপোজ একটা নেগেটিভলি চার্জড পজিটিভলি চার্জকে কেন্দ্র করে ঘুরতেছে। এই ঘোরার মধ্যবর্তীতে আস্তে আস্তে তার এনার্জিটা কমতে থাকে এবং এনার্জি কমতে কমতে সেটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় বা ডিমিনিশড হয়ে যায়।
ডিমিনিশড হইতে হইতে আস্তে আস্তে একদম নিউক্লিয়াসে এসে পড়ার কথা, বাট এরকম কোনো কিছুই হয় না। সো ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ব্যাখ্যা উনি দিতে পারে না, এবং ম্যাগনেটিক থিওরি অনুসারে এখানে লাইনটা পড়ো যে দাস রোটেটিং অর রিভলভিং ইলেকট্রনস রাউন্ড দ্য নিউক্লিয়াস উইল লস দ্য এনার্জি অ্যান্ড দেয়ার অরবিটস উইল বিকাম স্মলার অ্যান্ড দে উইল ultimately fall into the nucleus following a spiral path about in 10 to the power minus 8 second, but it does not occur practically। মানে এটা আসলে ব্যাখ্যা করতে পারে না, আবার এটা হয়ও না প্র্যাকটিক্যালি। ওকে, জাস্ট এতটুকু একটু পড়ে রাখো। রাদারফোর্ডস অ্যাটম মডেল ক্যানট গিভ দ্য এক্সপ্লেনেশন অফ অ্যাটমিক স্পেকট্রা, এটা আমরা একটু পরে পড়বো। দেন রাদারফোর্ড কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে নাই শেপ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য অরবিটস অফ দ্য ইলেকট্রন। তারপর রাদারফোর্ড রোটেশন অফ মেনি ইলেকট্রন ইন অ্যান অরবিট, রাদারফোর্ড জাস্ট সিঙ্গেল একটা ইলেকট্রনকে নিয়ে কথাবার্তা বলছে, বাট মাল্টিপল ইলেকট্রন অ্যান্ড মাল্টিপল মেনি অফ দ্য ইলেকট্রনস ইন দ্য অরবিট, এটা নিয়ে বিস্তারিত উনি কথাবার্তা বলতে পারে নাই। এটা আমাদের জাস্ট একটা কনসেপ্টে রাখলেই হবে। দেন সামনের দিকে চলে আসুন, বোরস অ্যাটম মডেল। বোরস অ্যাটম মডেলের মধ্যে প্রথম কথা তো মাথায় রাখতে হবে, বোরের মডেলটা নিলস বোর কত সালে দেয়? 1930-তে, 13। ওকে, তারপর বোর তিনি রাদারফোর্ডের যে অ্যাটম মডেলটা দেওয়া হয়েছে, রাদারফোর্ডের অ্যাটম মডেলটাকে আরো একটু কোয়ালিফাইড করছে এবং আরো একটু রিফাইন করে তার তিনটা পয়েন্ট আনছে। তিনটা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্ট ভাই, এটা হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট অর এনার্জি লেভেল। এখানে আমি স্টেশনারির এসটুকু দাগাচ্ছি। তারপরে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখানে এই অংশটুকু দাগাচ্ছি। তারপর কনসেপ্ট অফ অরিজিন অফ অ্যাটম স্পেকট্রা, এখানে এস অংশটুকু দাগাচ্ছি। তাহলে এক নাম্বার এখানে তিনটা ওয়ার্ড দাগাইলাম, একটা হচ্ছে এস, দুই নাম্বারও এস, এ, তিন নাম্বার হচ্ছে এস। প্রথম এস দিয়ে ইন্ডিকেটস স্টেশনারি অরবিট, দুই নাম্বার এ দিয়ে বোঝায় অ্যাঙ্গুলার মোমেন্টাম, তিন নাম্বার এস দিয়ে বোঝায় স্পেকট্রা। সো তিনটা জিনিস নিয়ে কথা বলছে, এস এস আমরা নেমোনিক্স দিয়ে মাথায় রাখতে পারবো। প্রথম কথা, কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট অ্যান্ড এনার্জি লেভেল। এখানে রাদারফোর্ড দ্য স্টেশনারি অরবিট সম্পর্কিত কথাবার্তা বলছে, এতটুকু ওকে, এতটুকু জানলে আমাদের জন্য অনেক। তারপর কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইলেকট্রন, তিনি একটা সূত্র দিচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, mvr ইকুয়াল টু n is by 2 পাই। এখানে m ইন্ডিকেটস, বইতেই দেওয়া আছে দেখো, m ইন্ডিকেটস দ্য মাস অফ দ্য ইলেকট্রন, vr ইন্ডিকেটস দ্য মোমেন্টাম, v ইন্ডিকেটস দ্য ভেলোসিটি, r ইন্ডিকেটস দ্য রেডিয়াস। এখানে দেখো দেওয়াই আছে যতটুকু, জাস্ট কোনটাকে কি ইন্ডিকেট করে এতটুকু পড়বা, অ্যাঙ্গুলার ভেলোসিটি vr। তারপর এখানে n দিয়ে বোঝায় দ্য রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ দ্য অরবিটস 1 2 3, অ্যান্ড h বাই 2 পাই, পাই তো একটা কনস্ট্যান্ট, এন্ড h দিয়ে বোঝায় প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের ইম্পর্টেন্ট, বইতেই আছে। তারপর আমরা এখান থেকে শিখবো যে 6.626 ইন্টু 10 টু দ্য মাইনাস 34 জুল সেকেন্ড। জুল হচ্ছে কাজ বা ওয়ার্কের ইউনিট, অ্যান্ড সেকেন্ড তো হচ্ছে টাইমের ইউনিট। সো এই জুল সেকেন্ড এটা হচ্ছে এসআই ইউনিট। তুমি যদি এখান থেকে বের করতে চাও যে সিজিএস ইউনিট কি, তাহলে বের করতে হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। জুল সেকেন্ডের বদলে, জুলের বদলে লিখবো আর্গ, আর সেকেন্ডের বদলে লিখবো সেকেন্ড। কারণ আমরা জানি এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে আনার জন্য 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ দেওয়া লাগে। ওকে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ দিলে এখান থেকে 4 কমবে, এখানে 3 কমবে, তাহলে 10 টু দি মাইনাস 27 আসবে। তাহলে দুই নাম্বার পয়েন্ট যেটা ছিল অ্যাঙ্গুলার মোমেন্টামের পয়েন্ট, ওই পয়েন্টটা আমরা আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত পড়লেই হবে। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইলেকট্রন। ওকে, তারপর 3 নাম্বার পয়েন্ট, কনসেপ্ট অফ অরিজিন অফ অ্যাটমিক স্পেকট্রা। এই অ্যাটমিক স্পেকট্রাটা কিভাবে তৈরি হয় ওইটা বোঝার জন্য আমরা এই ছবিটা দিকে খেয়াল করব। হ্যাঁ, এই ছবির মধ্যে এটা নিউক্লিয়াস, আর বাইরের দিকে ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। একটা ইলেকট্রন তার আপার শেল থেকে যদি লোয়ার শেল আসতে পারে, বা আপার থেকে হায়ার থেকে লোয়ারে আসে, তখনই এনার্জি রেডিয়েট হয় বা এনার্জিটা বের হয়ে যায়। এনার্জি রেডিয়েশনের পরিমাণ ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমরা পরে ফার্দার অন এটাতে আসতেছি। আবার যদি একটা ইলেকট্রন তার লোয়ার শেল থেকে আপার শেলের দিকে যায়, তখন এনার্জি অ্যাবজর্ব করে। এটা মনে রাখার জন্য একটা বেসিক, মানে মনে থাকে না আর কি অনেকে, কখন অ্যাবজর্ব হয় এবং কখন রেডিয়েট হয়। তুমি এভাবে মনে রাখো, তুমি সাপোজ তোমার বাসা 5 তলা এবং তুমি হচ্ছে থাকো 1 তলা, মানে তুমি গ্রাউন্ড থেকে 5 তলা পর্যন্ত উঠবা লিফট ছাড়া। কিভাবে উঠবা? তোমার তো এনার্জি লাগবে। তুমি যখন উঠবা 1 তলা থেকে 5 তলা পর্যন্ত, তোমার কি এনার্জি রেডিয়েট হবে নাকি তোমার এনার্জি আর উল্টা লাগবে? এনার্জি তো আর রেডিয়েট হবে না। তুমি কি করবা তখন? তখন নিজে থেকে একটা কোক কিনবা, কোক কিনা কোক খাওয়া, কোক খাইতে খাইতে উপরে উঠবা, তাহলে তোমার তো এনার্জি আইসা পড়লো। মানে আশা করি মানে টেকনিকটা বুঝতে পারছো। সো এনার্জি অ্যাবজর্ব হবে যখন তুমি নিচ থেকে উপরের দিকে যাবো, তখন এনার্জি অ্যাবজর্ব করতে হবে।
ভাইস ভার্সা করে দিবা, যখন উপর থেকে নিচে নামবা তখন এনার্জি রেডিয়েট হবে। এতটুকু পর্যন্ত পড়তে পারলে আমাদের জন্য অনেক। তারপর এখানে এই কয়টা কথাই বলছে, সো এইগুলো কথা আমরা যদি চিত্র থেকে পড়ে ফেলি তাহলে আর এখান থেকে পড়া লাগবে না, ডায়াগ্রাম থেকে পড়লেই হবে। এই যে del E is equal to, মানে the difference between the energy of two shell is equal to h nu. Nu indicates the frequency of the wave. সো h তো আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ দিয়ে বোঝা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়েও প্রকাশ করা যায় অথবা এফ দিয়েও লেখা যায়। বইতে দেখবা যে del E is equal to h nu এইভাবেও লেখা অথবা এইচ এফ এইভাবেও লেখা। আবার এই del E এর বদলে তোমার এটাও কিন্তু আছে যে del E is proportional to হচ্ছে নিউ, মানে এনার্জি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। দেন আমরা আবার এটাও জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো সি হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, অ্যান্ড ল্যামডা হচ্ছে দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। সো এখান থেকে আমরা কিন্তু এটাও লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই এফ। সো সি বাই এফ যদি আসে তাহলে আলটিমেটলি আসবে এখান থেকে ল্যামডা, ইজ প্রপোর্শনাল টু 1 বাই, এখানে তো এখানে f হবে proportional to 1 by f. So lambda is inversely proportional to frequency. So from that point we can here write যে del E is proportional to nu or frequency. Del E is inversely proportional to wavelength lambda. So দেখো lambda আর nu কিন্তু একই রকম দেখা যায়, মানে এটা গোলানো যাবে না। f এটার বদলে কিন্তু f ও লেখা যায় ফ্রিকোয়েন্সি, তাহলে E is proportional to frequency is inversely proportional to the wavelength. এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি শিখতে পারলে হবে। তারপর এখান থেকে আর কি আছে, হ্যাঁ এতটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা যখন ফার্দার এই চ্যাপ্টারের দিকে যাব তখন আরো অনেক কনসেপচুয়াল কথা আছে এখান থেকে। সামনের দিকে আসো, সামনের দিকে লিমিটেশন অফ বোর মডেল। এখন রাদারফোর্ডেরও তো লিমিটেশন ছিল, বোরেরও লিমিটেশন আছে কিছু, ওগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগেই। বোর শুধুমাত্র একটা ইলেকট্রন নিয়ে কথা বলছে, ওয়ান ইলেকট্রন লাইক অ্যাটমস, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস। দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হিলিয়ামের দুইটা ইলেকট্রন থেকে যদি তুমি একটা ইলেকট্রন বাদ দাও তাহলে থাকে একটা ইলেকট্রন। তাহলে হিলিয়াম প্লাস যে কথা, তার মানে ওয়ান নিউক্লিয়াস বিশিষ্ট একটা যে কোনো কিছুকে একই কথা। আবার লিথিয়ামের থাকে তিনটা ইলেকট্রন থেকে যদি তুমি দুইটা ইলেকট্রন বাদ দাও তাহলে থাকে একটা ইলেকট্রন। তাহলে লিথিয়াম 2 প্লাস, হিলিয়াম প্লাস এবং হাইড্রোজেন, এই তিন টাইপের কথা, মানে একটা ইলেকট্রন বিশিষ্ট, ওয়ান ইলেকট্রন বিশিষ্ট এক একটা অ্যাটম নিয়ে কথা বলছে। তাহলে ওয়ান ইলেকট্রন বিশিষ্ট অ্যাটম কারা কারা আছে, বেরিলিয়াম 3 প্লাস লিখতে পারি না আমি, এটাও লিখতে পারি। তাহলে তোমাকে বলবে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য বোর মডেল। তোমাকে দিবে হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে দিবে হিলিয়াম প্লাস, তারপরে আসবে লিথিয়াম 2 প্লাস। তাহলে অ্যান্সার আসবে হিলিয়াম। শুধু হিলিয়াম হবে না, কারণ হিলিয়ামের মধ্যে 2 ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন হিসাব তো আমাদের আসবে না। তারপর অ্যাকর্ডিং টু দ্য বোর মডেল, আচ্ছা এখানে আরেকটা হিসাব আছে, এই যে বোর তিনি মাল্টিপল লাইন্স অফ অ্যাটমিক স্পেকট্রা নিয়ে কথাবার্তা বলে নাই, শুধুমাত্র সিঙ্গেল লাইন নিয়ে কথাবার্তা বলছেন। তারপর 3 নম্বর পয়েন্টের দিকে যাও, যে এখানে 3 নম্বর পয়েন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আচ্ছা research reveals that the electron revolve in space in 3-dimensional order, but Bohr মানে 3-dimensional নিয়ে ওইভাবে কথা বলে নাই, 1 dimension and 2 dimension নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলছে। এখানে শুধুমাত্র তুমি 3-dimensional ওয়ার্ডটুকু মাথায় রাখলেই চলবে। 4 নম্বর পয়েন্ট, উনি হাইজেনবার্গের যে আনসার্টিনিটি প্রিন্সিপাল ওইটা নিয়ে কোনো ব্যাখ্যা দেয় নাই, এটা আমরা ফার্দার অন পড়বই। 5 নম্বর পয়েন্টের মধ্যে তুমি শুধুমাত্র এখান থেকে পড়বা যে উনি এই যে mvr is equal to n is by 2 pi, এটা যে একটু আগে পড়লাম আমরা, এটা একটা পোস্টুলেটস ছিল, মানে এটা ধারণা ছিল, এই ধারণাটা উনি এক্সপ্লেইন করতে পারেনি, মানে প্রপারলি এক্সপ্লেইন করতে পারেনি, যেটা আমাদের দরকারও নেই। 6 নম্বর পয়েন্ট, এইটা ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্টের মধ্যে যে আমরা এস 3 নাম্বার এস দিয়ে স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা নিয়ে যে উনি কথা বলছে বা উনি এটা বের করতে পারছে, বের করার পরে উনি মাল্টিপল লাইন নিয়ে তো কথা বলে নাই, যেটা আমরা উপরের দিকে পড়লাম। তারপরেও একটা স্পেকট্রাতে তুমি যদি কিছু ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্স রাখো, তাহলে ওই স্পেকট্রাটা কয়েকটা ডিভাইডেড লাইনে পরিণত হয়। ওই ডিভাইডেড লাইনটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তুমি যদি একটা স্পেকট্রার মধ্যে তুমি যদি যাও, তাহলে এটা মাল্টিপল লাইনে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে একটা জেনারেল স্টেটে থাকে এরকম অবস্থা, এবং আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড, যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে হয় এটা জিমেন ইফেক্ট,
আর যদি এখানে ইলেকট্রিক ফিল্ড দাও তাহলে ওইটা হয় স্টার্ক ইফেক্ট। তাহলে শুধুমাত্র এত বুঝলেই হইলো, আমাদের বোঝার পরে দাগায় ফেললেই হইলো। তাহলে জিমেন ইফেক্ট উইল বি প্রডিউসড বাই ফলোয়িং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড স্টার্ক ইফেক্ট উইল বি প্রডিউসড সিমিলারলি বাই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক্যাল ফিল্ড। এখন পরীক্ষায় আসবে কিভাবে? পরীক্ষায় আসবে এইভাবে যে তোমাকে বলবে যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি দেখা যায়, জিমেন নাকি স্টার্ক, এটাই ভুলে যাওয়া। এটা মনে রাখার একটা টেকনিক বের করছি আমি, মানে আমি যখন পড়তাম তখন আমি নিজেও ভুলে যেতাম, তো তার জন্য মনে রাখার টেকনিক হচ্ছে এরকম যে মিচেল স্টার্ককে চেনো তোমরা, অস্ট্রেলিয়ান একজন পেসার। মিচেল স্টার্ক এত জোরে বল করে, আলোর গতি না, বিদ্যুতের গতিতে, বিদ্যুৎ বলতে ইলেকট্রিক্যাল পাওয়ারে বল করে। ওনার কি বল ম্যাগনেটিজমের সাথে কোনো সম্পর্ক আছে? ওনার বল যেহেতু বিদ্যুতের কারণে, যার কারণে আমরা এটা মাথায় রাখতে পারবো যে স্টার্ক ইফেক্ট দেখা যায়, মানে মিচেল স্টার্ক এত জোরে বল করে যে বিদ্যুতের কারণে, মানে বিদ্যুতের গতিতে যায় ইলেকট্রিক্যাল ফিল্ড। ওইভাবে আমি মনে রাখতাম আর কি। আচ্ছা, যেভাবে যেটা মনে রাখো তোমার মনে থাকলেই হলো। অল অ্যাচিভমেন্টস অফ বোর মডেল এগুলো কিছু লাগে না, তুমি সামনে দিকে আঁকো। সামনের দিকে অ্যাচিভমেন্টস অফ বোর মডেলের 5 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টের আগে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে যে বোর রেডিয়াস কি। বোর রেডিয়াস হচ্ছে যে ফার্স্ট অরবিট, যে রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। এই 3 নাম্বার পয়েন্টের মধ্যে বোর রেডিয়াস ইন্ডিকেটস এ নট দিয়েও প্রকাশ করা যায়, আর নট দিয়েও প্রকাশ করা যায়। আমি আর নট দিয়ে প্রকাশ করবো কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আর নট দিয়েই প্রকাশ করা, এ নটও দিতে পারো, সমস্যা নেই। 5.292 ইন্টু 10⁻11, অথবা এটাও লিখতে পারি আমরা 0.5292 ইন্টু 10⁻10 এত মিটার, এটাও লেখা যায় না? বা এটার বদলে আবার এটাও লেখা যায় 0.5292 অ্যাংস্ট্রম, এটাও কিন্তু লেখা যায়। তাহলে বোর রেডিয়াস কত? 0.5 অ্যাংস্ট্রম, এতটুকু হবে। তারপরে 5 নাম্বার পয়েন্ট যেটা বলতেছিলাম যে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট আনছে, আর রিডবার্গ কনস্ট্যান্ট সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে পড়বো। রিডবার্গ কনস্ট্যান্ট আর ইজ ইকুয়াল টু, এই মানটাও মুখস্থ রাখতে পারো, আমি মুখস্থ রাখার জন্য তোমাকে ইনফ্লুয়েন্স করবো এই মানটা 1.09678 ইন্টু 10⁻², এত 1.09678 ইন্টু 10⁻², এত মিলিমিটার, সরি ন্যানোমিটার নাকি? হ্যাঁ, ন্যানোমিটার। আবার এভাবেও লেখা যায় এটাকে, যেহেতু ন্যানোমিটার ইনভার্স 1 হবে এখানে, 1.09678 ইন্টু 10⁻5, এই দেখো 1.12345 10⁻5 সেন্টিমিটার ইনভার্স 1। এইভাবে মনে রাখার জন্য আমি ইনফ্লুয়েন্স করবো, কারণ আমরা জানি মিলিমিটার ইনভার্স 1 থেকে সেন্টিমিটার ইনভার্স 1 যদি আনতে চাও তাহলে 10⁻7 দিয়ে তোমাকে গুণ করতে হবে। আর যদি তুমি মিটার ইনভার্স 1 আনতে চাও তখন আবার 10⁻9 দিয়ে গুণ দিতে হবে, তখন আসবে 10⁻7 মিটার ইনভার্স 1। তুমি পয়েন্ট দিয়ে মনে রেখো বা 10⁻ হিসাব করো, কারণ তোমার ক্যালকুলেশন তখন ইজি হবে। আচ্ছা, যাই হোক, দেন চলে আসো সামনের দিকে। এখন রিডবার্গ কনস্ট্যান্টের ইম্পর্টেন্সটা কি? নিচের দিকে এগুলা কথাবার্তা লাগবে না, আমরা সরাসরি চলো নিচে কিছু কথা আছে ওগুলাতে চলে যাই। এই যে এই পয়েন্টটুকু আমি ভাই একটু নিজের মতো করে তোমাকে দেখাই। সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে আমরা ম্যাগনিফাই করতেছি, ম্যাগনিফাই করে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার, এটা হচ্ছে ফোর্থ লেয়ার। 4টা লেয়ারে ভাগ করছে। 4টা লেয়ারের মধ্যে এই ফার্স্ট কোন একটা ইলেকট্রনকে তুমি যদি স্টিমুলেশন দাও, স্টিমুলেশন দিলে সেটা ইনফিনিটিতে চলে গেছে, মানে ইলেকট্রনটা ইনফিনিটিতে চলে গেছে। ইনফিনিটি থেকে সাপোজ ইলেকট্রনটা ইনফিনিটি থেকে নিচের দিকে আসবে, হয় এই লেয়ারে আসতে পারে, নয় এই লেয়ারে আসতে পারে, নয় এই লেয়ারে আসতে পারে, নয় এই লেয়ারে আসতে পারে। সো আমরা যে কোনো লেয়ারের জন্য কল্পনা করব যে এই যে ফার্স্ট লেয়ার, 1 নাম্বার লেয়ার, n = 1 যদি 1 নাম্বার লেয়ারে আসে, তাহলে ওই সিরিজের জন্য যে পরিমাণ ওয়েভ লেন্থের অনুযায়ী যে সিরিজটা তৈরি হবে, ওই সিরিজটা হচ্ছে লাইন সিরিজ। তারপরে 2 নাম্বার n = যদি 2 হয় তাহলে হচ্ছে বামার, n = যদি 3 হয় তখন আসবে প্যাশন, n = 4 হলে তখন আসবে ব্র্যাকেট। এখন এই অনুযায়ী তোমার একটা আলটিমেটলি যে বোর একটা সূত্র, মানে বোরের কথাবার্তা অনুযায়ী আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে রিডবার্গের সূত্র। রিডবার্গের সূত্র অনুযায়ী এটা এরকম আছে যে 1/নিউ বার কি একটু পরে পড়বো আমরা, 1/λ = RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখন n1² আর n2² কি ডিফাইন করে?
n1টা হইতেছে যে শেলে এসে পড়ে, লাইমেন সিরিজের জন্য n1 এর ভ্যালু 1, আর n2 হচ্ছে যে শেল থেকে আসে। তার মানে এখানে আমি যদি হিসাব করি, হিসাব অনুযায়ী এটা আসবে যে আমি যদি এই 4 নাম্বার সিরিজ থেকে 1 নাম্বার সিরিজে আনি, তার মানে বোঝাচ্ছে যে লাইমেন সিরিজের ক্ষেত্রে n2 এর ভ্যালুটা হবে 4, n1 এর ভ্যালুটা আসবে তখন 1, তাহলে আসবে n2 4 ধরবো, n1 ধরবো 1। এইখানে আমরা তখন ক্যালকুলেশনে বসাবো এই RS এর ভ্যালুটা 1.09678 ইন্টু 10⁻², ধরলাম, ইন্টু 1/n, n এর ভ্যালু কত ধরবো 1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এইভাবে ধরলে মোটামুটি আমাদের 1/λ ভ্যালু আসবে। ওকে, আর নিউ বার দিয়ে বুঝিয়েছি তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, বা বইতে আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি বাংলাতে লিখে দিই তরঙ্গ সংখ্যা। তরঙ্গ মানে ওয়েভ, সংখ্যা মানে একক এরিয়ার মধ্যে যে পরিমাণ ওয়েভ আছে। তরঙ্গ সংখ্যা হচ্ছে মানে এটা আর কি, নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, এটা একটা কথা। তাহলে একটু আগে আমি একটা জিনিস পড়াই দিয়েছি তোমাকে, দেখো এটা মনে আছে কিনা। দেখো তো, ই ইজ প্রপোর্শনাল টু নিউ বার, এটা লেখা যায় না, ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, এই কথাটুকু যেন আমাদের মাথায় থাকে। তাহলে নিউবার তরঙ্গ সংখ্যা, এটা এটা আসলে যেহেতু নিউবার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/λ, আর আমরা একটু আগে পড়ে আসলাম যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তাহলে আলটিমেটলি সবকিছু মিলাই ঝিলাই উপরে লাইনটা লেখা যায়। আশা করি ধরতে পারছো এতটুকু। ঠিক আছে, তাহলে বইতে আসি। তাহলে এই টোটাল কনসেপ্ট আশা করি আমাদের মাথায় রাখা লাগবে, এবং রিডবার্গের টোটাল ইকুয়েশনটা মাথায় রাখা লাগবে। হলো কি হলো হঠাৎ করে, লক হয়ে গেল কেমনে, আয় হায়। আনলকড, ওকে, ঠিক আছে। এখন যে হিসাবে আসতেছিলাম, প্রথমে তাহলে লাইমেন সিরিজ 1 নাম্বার লেয়ারে আসবে, আর লাইমেন সিরিজটা ইভি রিজনকে নির্দেশ করে। ইভি রিজনটা আমরা একটু পরে পড়বই, পরবর্তীতে বামার, বামার হচ্ছে ভিজিবল রিজনকে পেসচেন, পেসচেন বানান দেখো PASCHER, পেসচেন, PHEN, এটা আইআর রিজন। এখন শুধুমাত্র লাইমেন সিরিজটা ইভি রিজন, পরেরটা ভিজিবল রিজন, পরে যা যা আছে সব হইতেছে আইআর রিজন। ওকে, ঠিক আছে। এখান থেকে যে সূত্রটা আছে 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার ইজ ইকুয়াল টু RH, এখানে নিউ বার হচ্ছে ওই যে ওয়েভ নাম্বার, আর ল্যামডা তো জানোই ওয়েভ লেন্থ ইজ ইকুয়াল টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, মিটার ইনভার্স 1 দিছে এখানে। মিটার ইনভার্স 1 যদি দেই তাহলে আরএস এর ভ্যালুটা কেমন আসবে, আরএস এর ভ্যালুটা এখানে আবার ন্যানোমিটারে দিছে, বাট মিটার ইনভার্স 1 কিন্তু এখানে হবে না। এখানে তুমি সবসময় ধরবা ন্যানোমিটার ইনভার্স 1, কেন, কারণ হইতেছে ম্যাক্সিমাম ল্যামডার ভ্যালু আমরা ন্যানোমিটারে ধরি, এবং ল্যামডার ভ্যালু ন্যানোমিটার ধরবো, কেন ধরবো ওইটা আমরা নেক্সট ক্লাসে ভালো মতো বুঝতে পারবো। ল্যামডার ভ্যালু ন্যানোমিটার এই কারণেই ধরবো যে আমরা একটা যে কোনো ধরনের, আমি গ্রিন বা রেড যে কালারটা, ওই কালারটা ইন্ডিকেট করতে পারবো ওই তত ন্যানোমিটার ফ্রিকোয়েন্সি, বা তত ন্যানোমিটার, সরি ফ্রিকোয়েন্সি না, ওয়েভ লেন্থে। যেমন তোমাকে যদি বলি যে একটা ল্যামডার ভ্যালু হইতেছে 700 ন্যানোমিটার, আর কি বোঝানোর জন্য, এটা কোন কালার ইন্ডিকেট করে, এটা হচ্ছে লাল কালার বা রেড কালার ইন্ডিকেট করতেছে। ওকে, তার জন্য। তারপরে তোমাকে যদি বলে 380, 380 কোন কালার ইন্ডিকেট করে, এটা হচ্ছে ভায়োলেট কালার ইন্ডিকেট করে। তো তুমি তোমার ন্যানোমিটারে যেহেতু আমরা সবসময় হিসাব করি, যার কারণে সবসময় ন্যানোমিটারে ম্যাথ করবো। ধরুন আমি বাজারে যদি যাই, বাজারে কি আমি সাপোজ কলা কিনতে গেছো, তুমি কলা কিনতে যাই কি তুমি বলো 1 কেজি কলা দেন নাকি 1 ডজন কলা দেন। ওকে, ডিম কিনতে গেছো, তুমি কি কেজি ধরে ডিম কিনো না, তুমি কিন্তু হালি হালি ধরে ডিম কিনো। কিন্তু তারপরও তোমার মেডিকেলে বা যে কোনো ভার্সিটি বা এইচএসসির অবজেক্টিভে কিন্তু কোশ্চেন আসতে পারে, তার জন্য আমরা সেন্টিমিটার অ্যান্ড মিটারে হিসাবগুলো শিখে রাখবো। সামনের দিকে আসো, এখানে প্যাশন সিরিজের মধ্যে দেখো এখানে এগুলো পাই যাবে। প্যাশন সিরিজের ক্ষেত্রে আমরা n1 এর ভ্যালু 3 ধরবো, এবং n2 এর ভ্যালু 3 এর থেকে উপরের দিকে আসবে, যেহেতু শেলের মধ্যে সবার মানে যেটা লাইমেন সিরিজের জন্য যদি 1 ধরে নেই, বাকি সবগুলা কিন্তু n2 এর ভ্যালুটা তার উপরের থেকে আসতে হবে, নিচ থেকে তো আর ইলেকট্রন আসতে পারবে না, উপর থেকেই তো আসবে। সেম ভাবে তুমি যদি প্যাশন সিরিজটা n এর ভ্যালু 3, এখান থেকে যদি উপর থেকেই তো আনতে হবে প্যাশন সিরিজের ক্ষেত্রে। সাপোজ আমার 5th n2 এর ভ্যালু যদি 5 ধরি আমরা,
আর n1 এর ভ্যালু যদি 3 ধরি তাহলে এটা হবে প্যাসচেন সিরিজের হিসাব। প্যাসচেন সিরিজে তো আর n2 কোনোদিনও নিচ থেকে উপরের দিকে আসবে না, তাই না? ইলেকট্রনটা সবসময় উপর থেকে আসবে। তার জন্য সবসময় অলওয়েজ এখানে n2 এর ভ্যালুটা n1 এর থেকে বেশি থাকবে। আর যার কারণে আলটিমেটলি এই সূত্রের মধ্যে খেয়াল করো n1 এর ভ্যালুটা যেহেতু অবশ্যই কম n2 থেকে, এখানে n1 ইজ অলওয়েজ লেস দেন n2, যার কারণে n2 থেকে যদি কম 1/n1 আবার অলওয়েজ ইজ গ্রেটার দেন 1/n2। তার মানে এখানে আমরা অবশ্যই লিখতে পারি যে 1/n1 স্কোয়ার ইজ গ্রেটার দেন 1/n2 স্কোয়ার। যার কারণে তুমি যখন সূত্রের হিসাবে আসবে তখন কিন্তু মাইনাস আসবে না, আলটিমেট ইকুয়েশনটাই আসবে প্লাস। তার জন্য তুমি যখন ম্যাথ করতে চাবা ছোট মান ধরবা প্রথমে 1 বাই ছোট মান স্কোয়ার মাইনাস 1 বাই বড় মান স্কোয়ার। তাহলে আমরা নর্মালি বিয়োগ করি কিভাবে? বিয়োগ করি বড় মাইনাস ছোট এইভাবে, বাট এই পজিশনে 1 বাই ছোট আসছে, কিন্তু 1 বাই ছোট কিন্তু হইতেছে বড়, আবার মাইনাস 1 বাই বড়। তার মানে তুমি রিডবার্গের যে কোনো ম্যাথের একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, যে শর্টকাট হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু, তোমাকে সাপোজ স্টেমের মধ্যে দুইটা মান দেওয়া আছে, একটা বড় মান একটা ছোট মান, 1 বাই ছোট মান স্কোয়ার মাইনাস 1 বাই বড় মান স্কোয়ার। এভাবেও কিন্তু লিখতে পারো তুমি, মানে লিখতে পারো মানে অবজেক্টিভে কাজে লাগাইতে পারো আর কি, এটা বললাম। এত আর এস এর ভ্যালু যদি তুমি মিলিমিটারে ধরো তাহলে অ্যান্সার আসবে মিলিমিটারে, আর এস এর ভ্যালু যদি ন্যানোমিটারে ধরো অ্যান্সার আসবে ন্যানোমিটারে, এরকম আর কি। ঠিক আছে ভাই, তাহলে সামনের দিকে আসো। আচ্ছা, ফুন সিরিজ আছে একটা, ফুন সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু হয় 5। তাহলে আশা করি রিডবার্গ সম্পর্কে তো সবকিছু ক্লিয়ার তোমার। আচ্ছা, এখানে ফর অ্যাডভান্স স্টুডেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলছে। মোর নো ফর অ্যাডভান্স স্টুডেন্ট, আমরা অ্যাডভান্স স্টুডেন্ট, আমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, সো আমরা অ্যাডভান্স স্টুডেন্ট। বাট অ্যাডভান্স স্টুডেন্ট হিসেবে আমরা হাজারি স্যারের অনুযায়ী হাজারি স্যার তো আর হইতে পারবো না, আমরা অ্যাডভান্স স্টুডেন্ট, বাট অ্যাডভান্সের মধ্যে একটু টেকনিক্যাল স্টুডেন্ট, যার কারণে একটু টেকনিক্যালি কয়েকটা জিনিস শেখার চেষ্টা করবো। টেকনিক্যালি শেখার মধ্যে প্রথম যে শিখাটা দেখো, হাজিরি স্যার অনেক হিবিজিবি কথাবার্তা বলছে, বলার পরে এই যে সেন্টিপিটাল ফোর্স নিয়েও কিছু কথাবার্তা বলছে। আবার এখানে সেন্টিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্সের সমান সমান দেখাইছে। দেখানোর পরে আলটিমেটলি কয়েকটি ইকুয়েশন বানাইছে, ইকুয়েশন বানানোর পরে আলটিমেটলি এই সূত্রটা দিছে। ওকে ভাই, অনেক কাজ করে ফেলছেন আপনি, আপনার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটাই যে আর এন ইজ প্রপোর্শনাল টু জে এন স্কোয়ার বাই জেড। এতটুকু হইতেছে আমাদের মূল কথা, এই এতটুকু হিবিজিবি কথা আমাদের লাগবে না। এই হিবিজিবি অংশটুকুকে আমি লিখতে পারি আর নট। আর নট কি ছিল? বোর রেডিয়াস, বা হাইড্রোজেনের প্রথম অরবিটালের ফার্স্ট অরবিটালের যে রেডিয়াস 0.5292 অ্যাংস্ট্রম, এটা এতটুকু অংশ। তাহলে আমি লিখতে পারি এখানে ভাইয়া আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এখন হোয়াট ইজ এন? এন হচ্ছে নাম্বার অফ দ্য শেল, আর জেড হচ্ছে তোমার যে অ্যাটমটা দিবে ওই অ্যাটমের অ্যাটমিক নাম্বার জেড। সুতরাং তোমাকে যদি বলে যে হাইড্রোজেনের 2 নাম্বার লেয়ারের রেডিয়াস কত, আর দিয়ে আবার রেডিয়াস বুঝায়, তাহলে 2 নাম্বার লেয়ারের রেডিয়াস আর এন ইজ ইকুয়াল টু আর নট ইন্টু এই প্রপোর্শনাল সাইন উঠাই দিয়ে আর নট দিবা, মানে ওই অংশটুকু, এই যে এই অংশটুকুকে তুমি যদি বাদ দাও, বাদ দিলে আসবে আর নট। সো আর নট অংশ লেখলা, লেখার পরে তুমি দিবা হাইড্রোজেনের 2 নাম্বার বলছি না, তাহলে হাইড্রোজেনের জেড ভ্যালু 1, তাহলে এন স্কোয়ার ভ্যালু আসবে 4/1, তাহলে আর নট ইন্টু 4, তাহলে অ্যান্সার একদম ইজি, আর এন ইজ ইকুয়াল টু 0.5292 ইন্টু 4। তাহলে 0.5কে যদি তুমি 4 দিয়ে গুণ দাও তাহলে কত আসবে? 2 এর কাছাকাছি, 2 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো আশা করি। তারপরে কি হিসাবে যাওয়া যায়? হ্যাঁ, এটা গেল একটা জিনিসের রেডিয়াস। তাহলে হাজারি স্যার অনুযায়ী এত বিস্তারিত আমরা শিখবো না, নর্মালি আমরা শিখবো। তার পরবর্তীতে কথা আরো কিছু কথাবার্তা আছে। 1 EMU ইজ ইকুয়াল টু 3 × 10⁻10 ESU। এখন 1 EMU নিয়ে অনেক বিস্তারিত কথা আছে, আমরা না যাই যেটা দেওয়া আছে ওটা মুখস্থ করে রাখি, পরে এটা চিন্তা করা যাবে। মুদ্রা কথায় আসি, এই যে এই অংশটুকু বুঝতে পারবে তাহলে আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এটা কার ক্ষেত্রে? অনলি ফর হাইড্রোজেন। কেন অনলি ফর হাইড্রোজেন? কারণ এখানে জেড উল্লেখই করে নাই। জেড যেহেতু উল্লেখ করে নাই তাহলে বুঝতে হবে জেড ভ্যালু ইজ ইকুয়াল টু 1। তাহলে যেখানে জেড উল্লেখ করবে না ওটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, আর জেড যদি উল্লেখ করা থাকে তাহলে ওটা হবে হিলিয়াম, লিথিয়াম, ওগুলা বাকিগুলোর জন্য। তারপরে ভাইয়া এখানে ভি ভেলোসিটি, মানে একটা
ইলেকট্রন যখন ঘুরে একটা অরবিটের বাইরে, এটা হয়নি যদিও, তারপরে চিত্রটা বোঝার চেষ্টা করলেই বুঝবা এই ইলেকট্রনের ভেলোসিটি কত। ইলেকট্রন ভেলোসিটি বলতে বোঝায় যে 1 নাম্বার লেয়ারের তুলনায় 2 নাম্বার লেয়ার বা 3 নাম্বার লেয়ারে ইলেকট্রনের একটা ভেলোসিটি কত হতে পারে, ওরকম হিসাব। ওই এই যে এন দিয়ে বুঝে ওই কত নাম্বার লেয়ার বা কত নাম্বার শেল, জেড দিয়ে বুঝে সে কোন অ্যাটম, হাইড্রোজেন নাকি হিলিয়াম নাকি লিথিয়াম। তো এই ভিতরের হিবিজিবিও আমরা এখন বাদ দিব, বাদ দিয়ে শুধুমাত্র লিখবো ভি এন ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। তাহলে তোমাকে যদি বলি হাইড্রোজেনের ফার্স্ট শেলের ভ্যালোসিটির থেকে, ইলেকট্রন ভ্যালোসিটি থেকে সেকেন্ড শেলের ভ্যালোসিটি কত গুণ, হাফ গুণ, শেষ হাফ গুণই তো আসবে, 1/n সম্পর্ক না। যেহেতু আমি হাইড্রোজেন বলছি তাহলে জেড অংশটুকু কাটা, তাহলে শুধুমাত্র আসবে ভি এন ইজ প্রপোর্শনাল টু 1/n। তাহলে দেখো তো এই কথাটা এটার সাথে মিলে না। ভি এন, এই যে এনটা তুমি নিচে দিবা, এই পাশে দিবা, এই পাশে দিলে আসবে এরকম ভি এন ইজ ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই এন, এরকম আসবে। তাহলে আশা করি এখান থেকে তোমার আর কোনো কনফিউশন নাই। প্রথমের থেকে দ্বিতীয়টা কত গুণ, বা তৃতীয়টা বা থার্ড শেল থেকে, থার্ড শেল ইলেকট্রনের ভ্যালোসিটি থেকে ফার্স্ট শেল ইলেকট্রনের ভ্যালোসিটি কত গুণ, এইগুলো যেন আমরা পারি। তারপরে মেইন ইম্পর্টেন্ট যে কিছু কথাবার্তা এখান থেকে মাথায় রাখা লাগবে। ও তারপরে গেলো রেডিয়াস, গেলো ভ্যালোসিটি, বাকি থাকে হইতেছে ধরে নাও ফিফথ, এটা হচ্ছে এন এর ভ্যালু ফিফথ শেলের মধ্যে ইলেকট্রনের এনার্জি কত। ইলেকট্রনের তো এনার্জিও থাকতে পারে, ওই এনার্জি কত হইতে পারে, ওই এনার্জির ভ্যালুটাও আমরা হাজিরি স্যার অনেক চিন্তা ভাবনা করে অনেক সূত্র সূত্র দিয়েছে। বিষয়টার মধ্যে শুধুমাত্র আমরা ইএন রাখবো, জেড স্কোয়ার অংশটুকু রাখবো, আর এন স্কোয়ার অংশটুকু রাখবো, বাকি অংশটুকু বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে এটা আসে ই এন ইজ ইকুয়াল টু ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে কিন্তু দুই পাশে স্কোয়ার, আমরা সামারিটা আসবে, সামারিটা বলবো তারপর আসতেছে। এখানে তাহলে 1 ধরছি কেন, কারণ এটা হাইড্রোজেনের হিসাবে আসছে, জেড স্কোয়ার ভ্যালু 1, জেড ভ্যালু 1 হলে হ্যান্স জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দেন En is equal to E1 into 1 by n square. So from that point এই লাইনটা বোঝা যায় কিনা যে টোটাল এনার্জি অফ এন ইলেকট্রন ইন থার্ড অরবিট অফ হাইড্রোজেন ইজ 1/9 অফ দ্য ফার্স্ট অরবিটের যে অরবিটের ইলেকট্রনের যে এনার্জিটা, তাহলে 1/9 আসবে। কারণ কি, কারণ হচ্ছে এন স্কোয়ার সম্পর্ক, 1/n স্কোয়ার সম্পর্ক, স্কোয়ারের ইনভার্স সম্পর্ক। আশা করি এতটুকু পারা যাবে। তাহলে তোমাকে যদি বলে এখানে লিথিয়াম দিয়ে যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট ইন দি লিথিয়াম অ্যাটম, এটা আমরা কিন্তু এখন ইজিলি পারবো। এই যে দেখো ইএন ইজ ইকুয়াল টু আর এন ইজ ইকুয়াল টু আর নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার বাই জেড। তাহলে এন এর ভ্যালু ধরবা 2, জেড এর ভ্যালু ধরবা হচ্ছে 3, ওইটা ধরেই দেখো ম্যাথটা করছে। জেড এর ভ্যালু 3 এবং এন এর ভ্যালু 2, তুমি ক্যালকুলেটরে বসাবে অ্যান্সার বেরিয়ে যাবে। আর মেডিকেলের জন্য থাকলে তো ক্যালকুলেটর বসানো যাবে না, হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। সো ভাইয়া এটা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবো দেখাচ্ছি আমি। দেখো হ্যান্ড ক্যালকুলেশনের রুল হচ্ছে এরকম যে 0.5292 না, অতটুকু বাদ দিবা, 0.5 পর্যন্ত রাখবা। তারপরে উপরে উপরে হচ্ছে যেহেতু 4 মানে এন স্কোয়ার 4, নিচে হচ্ছে 3, তাহলে আমি উপরে লিখবো 4/3, কোনো কোনো সমস্যা নেই। হ্যান্ড ক্যালকুলেশনের রুল অনুযায়ী আমি প্রথমে এই অংশটুকু গুণ দিই, গুণ দিলে আসবে 2, 0.5কে 4 দিয়ে গুণ দিলে তো 2 আসে, এটা তো আমরা জানি সবাই, নিচে 3। এখন ভাইয়া আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে 1/3 এর ভ্যালু, 1/3 বলতে বোঝায় 33%, 0.33। আমার নাম আসলো কেন এখানে, ওই থেকে আসে এগুলো নাম ঘোড়ার ডিম, 0.33। তাহলে যদি 2/3 হিসাব করো, 2/3 মানে কি 1/3 এর আবার 2 গুণ, এটা লেখা যায়। এটা লিখলে তাহলে 2 গুণ যদি করি, তুমি যদি 33কে 2 দিয়ে গুণ দিলে কত আসে 66, তাহলে 0.67। তাহলে এরকমই দেখো একটা ভ্যালু আসছে 0.67, মানে তো 0.7 এর কাছাকাছি মান। তাহলে আমরা তো কাছাকাছি মান ধরবো, যেহেতু অবজেক্টিভের সময় তোমার তো সবগুলো অপশন একদম একদম কাছাকাছি দিবে না। এতটুকু তাহলে পারা যাবে। হ্যান্ড ক্যালকুলেশন এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে শিখতে হবে। তারপরের দিকে তাহলে Vn ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। তাহলে আলটিমেটলি এখান থেকে যে কয়টা পয়েন্ট আসে ওই কয়টা পয়েন্ট আমি তোমাকে বলি। আলটিমেট আমাদের এখান থেকে মূল কথা কি, মূল কথা হচ্ছে একটা যে কোনো পরমাণু বা যে কোনো অ্যাটমের আমি যেন রেডিয়াস বের করতে পারি, ভ্যালোসিটি বের করতে পারি, ভ্যালোসিটি বের করতে না পারলেও ভ্যালোসিটি আসে না ম্যাথ, আমি এনার্জি বের করতে পারি যে কোনো কিছু। তাহলে আর এন ইজ ইকুয়াল টু আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা প্রথম রুল। এখানে আর নটের যে ভ্যালু আসবে ওটা হচ্ছে বোর রেডিয়াস আসবে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বাকি আছে, ওইটা পরে আসতেছি। ধরো এখানে আর নট হবে বোর রেডিয়াস 0.52,
অ্যাংস্ট্রম ধরবো তুমি, বা 5 3 অ্যাংস্ট্রম ধরবো। তারপরে Vn ইজ প্রপোর্শনাল টু 1/n, এতটুকু পর্যন্ত জানলেই হবে। আর En ইজ ইকুয়াল টু E নট ইন্টু Z²/n²। এটা মনে রাখার টেকনিক কি? টেকনিক হচ্ছে প্রথমে n স্কোয়ার, পরে 1/n, পরে আবার 1/n², কমতে কমতে বেশি কমে গেছে, এভাবে মনে রাখার টেকনিক। তাহলে ভাই এখান থেকে আবার ই নটের ভ্যালু কত, এটা কেমনে মনে রাখবো? আর নটের ভ্যালু তো মনে আছে। ই নটের ভ্যালুটা বিজ্ঞানীরা বের টের করেও যে আমরা বই থেকে যে অংশটুকু কাটা দিয়েছি, এই কাটা অংশটুকুতে আছে। ই নটের ভ্যালুটা হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট হচ্ছে কিন্তু এনার্জির ইউনিট। তো তোমাকে যদি ইলেকট্রোভোল্টে না দিয়ে তোমাকে যদি দেওয়া থাকে জুলে, তখন কি করবা? আচ্ছা, মাইনাস কেন দেওয়া হয়েছে? সবসময় এই এনার্জির ভ্যালু মাইনাসেই হয়। -13.6 টু 1.6 ইন্টু 10⁻19 এত জুল। 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের যে পরিমাণ চার্জ, ওই চার্জ দিয়ে গুণ দিলে তোমার ইলেকট্রোভোল্ট বের হবে। আলটিমেটলি যদি গুণ দাও, গুণ দিলে আসবে ই নটের ভ্যালু -2.18 ইন্টু 10⁻18 এত জুল ইজ ইকুয়াল টু -13.6 ইলেকট্রোভোল্ট। এত, তাহলে এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা যেন পারি যে কোনো কিছুর, মানে যে কোনো পরমাণুর রেডিয়াস এন্ড যে কোনো পরমাণুর অ্যাটমিক নাম্বার, এগুলা হিসাব নিকাশ যেন আমরা মোটামুটি পারি। আজকের ক্লাসে যতটুকু পড়লাম অতটুকু তোমরা একটু পড়ে আসার চেষ্টা করবো। আমি যতটা খুব আস্তে বলার চেষ্টা করছি, বাট এত আস্তেও বলা যাবে না, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো ক্লাস লাগবে, অনেকগুলো পার্ট বাই পার্টে ডিভিশন করা যাবে। সো ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আমি চেষ্টা করবো ক্লাসগুলো নিয়মিত দেওয়ার জন্য। তো তোমরা পড়তে থাকো, প্রতিদিন মোটামুটি প্রতিদিনের মতোই ক্লাস পাবা আশা করি। তো আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ সবাইকে।